This is aortic stenosis. So aortic valveটা কি হবে? Thickened হবে and advanced stage calcified হবে এবং valve যে ওপেনিংটা আছে যেদিক থেকে ভালভটা দিয়ে ব্লাড যায় সেই যাওয়ার রাস্তাটা কি হবে? Will it become narrower or wider? Narrower. Narrower. So aortic stenosis এর ক্ষেত্রে আমার একটা মেইন ডিফারেন্স বিটুইন aortic stenosis mitral stenosis সেটা হলো কজ। আমি পড়েছি যে mitral stenosis is like always CRST, কিন্তু aortic stenosis এ কিন্তু জিনিসটা এরকম না। Most commonly aortic stenosis is diagnosed with patients who are 70 years plus. তাদের ক্ষেত্রে নাম্বার 1 কজ কি হবে? ডিজেনারেটিভ। এটার একটা নাম হলো ক্যালসিফিক। ডিজেনারেটিভ অর ক্যালসিফিক অর কেউ কেউ বলে সেনাইল। ডিজেনারেটিভ, ক্যালসিফিক, সেনাইল অল মিন সেম। ঠিক আছে, জাস্ট এক একটা অ্যাসপেক্ট ওরা ফোকাস করছে। এটা বয়স্কদের হয়, এখানে অ্যাortic ভালভ ডিজেনারেশন হয় এবং যখনই ডিজেনারেশন হয় বা ডিস্ট্রফি হয় সেখানে কি হবে? ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হবে। সো দ্যাট ইজ দ্য সিকোয়েন্স। কিন্তু যে কোনো একটা ওয়ার্ড দিয়ে এটা ইন্ডিকেট করতে পারে। দ্যাট ইজ দ্য ওল্ডার এজ অ্যাortic স্টেনোসিস। যদি কারো অ্যাortic স্টেনোসিস ধরা পড়ে ফর এক্সাম্পল লাইক 50 ইয়ার্স অর 60 ইয়ার্স, সেক্ষেত্রে একটা ডায়াগনোসিস হলো বা একটা কজ হলো বাইকাসপিড অ্যাortic ভালভ। বাইকাসপিড অ্যাortic ভালভ। সো এই কন্ডিশনটা একটু রেয়ার। এটা কোথায় পাওয়া যায়? পেশেন্টস হু হ্যাভ এ সিনড্রোম লাইক 45XO যদি কারো থাকে, ইফ ইউ হ্যাভ 45XO তখন হলো বাইকাসপিড অ্যাortic ভালভ হতে পারে। সো 45XO মানে কি? দিস ইজ হুইচ সিনড্রোম? টার্নার সিনড্রোম। সো যদি টার্নার থাকে তাদের কি হতে পারে? বাইকাসপিড অ্যাortic ভালভ থাকতে পারে। তো প্রশ্ন হতে পারে যে নরমালি অ্যাortic ভালভের কাজ কয়টা? অ্যাortic ভালভ লুকস লাইক দিস। সো এখান থেকে কি মনে হচ্ছে? দ্য কাস্প ইজ 1 2 3। যদিও এটা আমরা কাস্প বলি, ট্রাইকাসপিড ভালভ বলি না, আমরা এটাকে বলি সেমি, ইটস ওয়ান টাইপ অফ সেমি লুনার ভালভ, কিন্তু স্টিল এটা কিন্তু তিনটা পার্ট আছে বা তিনটা কাস্প আছে। বাট এই তিনটা কাস্পের জায়গায় যখন দুইটা কাস্প থাকবে তখন এই দুইটা কাস্পের উপর অনেক বেশি প্রেসার পড়বে and that can lead to aortic stenosis and also in some patients aortic regurgitation. So একটা পেশেন্ট যখন 50-60 ইয়ার্স আমার কাছে আসবে, তার যদি aortic stenosis ধরা পড়ে সেক্ষেত্রে আমি চিন্তা করবো যে দিস কুড বি ডিউ টু বাইকাসপিড aortic valve। এবং সেটা আমি কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমাকে ইকো করতে হবে। ইকো করলে আমরা এঅর্টের যে কাস্পগুলো সেগুলো দেখতে পাই। তো সেখান থেকে আমি আইডিয়া করতে পারবো এটা বাইকাসপিড অর জাস্ট নর্মাল ভালভ। যদি একটা পেশেন্টের আরো ইয়াং এজে ফর এক্সাম্পল 30 অর 40 ইয়ার্স এজে তার aortic stenosis ধরা পড়ে, এক্ষেত্রে এখন তোমরা বুদ্ধি করে বলো যে কোন কজে হতে পারে? ইয়াং পেশেন্ট ভালভ ডিজিজ কজ মাইট বি CRHD, chronic rheumatic heart disease. ইয়াং পেশেন্টের ভালভ ডিজিজ হয়, অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট chronic rheumatic heart disease. সো আমরা একটা সিকোয়েন্স বললাম। যদি বলি কমনেস্ট কোনটা, অবভিয়াসলি কমনেস্ট ইজ দ্য ফার্স্ট ওয়ান, Degenerative or calcific or degenerative or calcific. Second common would be this age group, and third one, which is rare, is the middle age group. ঠিক আছে, সো এই তিনটা গ্রুপ আমরা দেখবো। যদি বলো যে পার্সেন্ট যদি বলি লাইক 90% প্লাস হলো এই গ্রুপটা, প্রথম গ্রুপটাই। এইগুলো আসলে এটা হয়তো বা 5% মেবি 5 to 10%, আর এটা হয়তো 1 to 2% মেবি, সামথিং লাইক দিস। মানে আমার প্র্যাকটিক্যাল আমরা যা দেখি সেখান থেকে এক্সাম্পল বলছি আর কি। সো অ্যাortic স্টেনোসিস তো মাইট্রাল স্টেনোসিস একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হলো কখন হয় এবং কি জন্যে হয়, সেটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স। দেন আমরা যদি প্যাথোফিজিওলজিটা একটু বেসিকটা ডিসকাস করি, আমরা একটা ইয়া নিতে পারি। আই থিঙ্ক we can take a white space. এখানেই লিখি তাহলে তোমার এটা থেকে যাবে, কিন্তু এখানে স্পেস খুবই কম। ইয়েস, এইখানে যে এরিয়াটা আছে এই ছবি থেকে আমরা ডিসকাশন করতে পারি। নাইস পিকচার। সো এখানে কোথায় কি আছে? দিস ইজ লেফট এট্রিয়াম,
Just a second. Okay. So আমরা ছিলাম aortic stenosis এর pathogenesis. This is left atrium, left ventricle, এবং left ventricle এর যে বাইরের দিকে valve-টা আছে, that is the aortic valve. And this is the aorta. So যখনই aortic valve যে কোনো কারণেই হোক stenosed হয়ে যাবে, openingটা কি হবে? There will be narrowing of the aortic valve opening. So narrow opening মানেই হলো ব্লাড যতটুকু যাওয়ার কথা সেটা যেতে পারবে না, আর যখন যাবে অনেক বেশি স্পিডে যাবে। সো যেহেতু যেতে পারছে না, দ্যাটস ওয়াই লেফট ভেন্ট্রিকল কি করবে, এই একটা ছোট জায়গা দিয়ে নেওয়ার জন্য, হাই প্রেসারে নেওয়ার জন্য লেফট ভেন্ট্রিকল আস্তে 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 হাইপারট্রফি হবে। সো দেয়ার উইল বি একটা টার্ম আছে কনসেন্ট্রিক লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এবং এই জন্যই যখনই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় ডিউ টু অ্যাওর্টিক স্টেনোসিস, আমরা কিন্তু অ্যাপেক্স বিটে চেঞ্জ পাই। আমরা এটা পড়েছি অলরেডি। দ্য অ্যাপেক্স বিট উইল বিকাম হোয়াট? হিভিং in nature. আর যখন মাইট্রাল রিগার্জিটেশন হয় তখন আমরা কিরকম পাই? থ্রাস্টিং। সো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা আমরা ক্লিনিক্যাল সাইনের কথা বললাম। এন্ড দেন পেশেন্টের এই যে স্টেনোটিক ভালভ একটা জেট যাচ্ছে, ভেরি র্যাপিড এন্ড ভেরি ফাস্ট জেট, এই ফাস্ট জেটের জন্যই আমার তৈরি হচ্ছে একটা মারমার, এন্ড দ্যাট মারমার ইজ দ্য ইজেকশন সিস্টোলিক মারমার। এবং এই ইজেকশনের সাথে একটা ইজেকশন ক্লিক থাকে অনেক সময়। যখন ভালভটা খুলে তখন একটা মাইট্রাল স্টেনোসিস আমরা ক্লিক পাই না, যেটাকে আমরা কি বলি? ওপেনিং স্ন্যাপ। সো কাইন্ড অফ লাইক ওপেনিং স্ন্যাপ, দ্যাট ইজ দ্য ইজেকশন ক্লিক। একটু ডিফারেন্ট শোনা যায়, এই জন্য এটাকে ক্লিকের মতো সাউন্ড শোনা যায়, দ্যাটস ইটস কল্ড ইজেকশন ক্লিক, বাট ইটস কাইন্ড অফ লাইক ওপেনিং স্ন্যাপ। এবং এই ইজেকশন ক্লিকের পরে আমরা পাই একটা ইজেকশন সিস্টোলিক মারমার। এবং যেহেতু ব্লাডের ডিরেকশনটা হলো টুয়ার্ডস অ্যাভাব, towards the carotids, আমরা যে রেডিয়েশনটা পাবো, the radiation specially will find in the carotids. So carotid radiation হবে। এবং এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন? ফর এক্সাম্পল, একটা পেশেন্টের তুমি অ্যাওর্টিক এরিয়াতে একটা মারমার পেলা, মারমার পাওয়ার পর তুমি দেখলা নেকে কোনো রেডিয়েশন নাই, এক্ষেত্রে ডায়াগনোসিস কি হবে? মারমার ইন অ্যাওর্টিক এরিয়া বাট নো রেডিয়েশন অ্যাট অল। এক্ষেত্রে আমার আইডিয়াটা হবে মোস্ট লাইকলি দিস ইজ সামথিং কল্ড অ্যাওর্টিক স্ক্লেরোসিস। ঠিক আছে, স্ক্লেরোসিস মানে এখানে ভালভে চেঞ্জ হয়েছে, ভালভটা একটু শক্ত হচ্ছে, একটু থিকেনিং হচ্ছে, একটু স্টেনোসিস হচ্ছে, বাট এইটা স্টেনোসিসের মতো যে সিভিয়ার ম্যানিফেস্টেশন ওরকম না, একটা আর্লি স্টেজ, এটাকে আমরা বলি অ্যাওর্টিক স্ক্লেরোসিস। তো যখন একটা পেশেন্টের শুধু একটা মারমার পাবো, নো রেডিয়েশন, দ্যাট ইজ নট স্টেনোসিস, দ্যাট ইজ অ্যাওর্টিক স্ক্লেরোসিস। সো এই পয়েন্টটা মনে রাখবো। ক্লিনিক্যালি অনেক সময় দেখবো স্যারেরা বলবে অ্যাওর্টিক স্ক্লেরোসিসের কথা। তো অ্যাওর্টিক স্ক্লেরোসিস ক্লিনিক্যালি অ্যাসিমটোম্যাটিক, ইউজুয়ালি নো কনসিকুয়েন্স, কোনো কিছু করার দরকার নাই, জাস্ট মেবি ফলো আপ ইয়ারলি অর জাস্ট একটা আইডিয়ার মধ্যে রাখা, পেশেন্টকে হাতে রাখা যে হ্যাঁ হয়তো বা 5 years later 10 years later তার অ্যাওর্টিক স্টেনোসিস ডেভেলপ করতেও পারে, নাও করতে পারে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার। সো আমরা একটু আগে যখন মাইট্রাল রিগার্জিটেশন বললাম, সেখানেও কিন্তু পেশেন্টের রেডিয়েশনটা ইম্পর্টেন্ট ছিল। সেখানে রেডিয়েশন ছিল কোথায়? Axilla, but right here you have radiation towards the carotids, মানে towards the direction of the flow. এখানে রিগার্জিটেশনের মতোই স্টেনোসিসের যে ফ্লোটা আছে, turbulent flow, that is towards the above, towards the neck and towards the carotids. So আমরা এই মারমার এবং তার রেডিয়েশনটা পাচ্ছি। এখন
এই যে মারমারটা হচ্ছে ডিউ টু দ্য অ্যাবনর্মাল ভালভ, এই ভালভটা যখন ক্লোজ হবে সে কি নর্মালি ক্লোজ হতে পারবে নাকি স্লোলি ক্লোজ হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? slowly close. স্লোলি ক্লোজ হবে। কেন? কারণ হলো তার লেফট ভেন্ট্রিকলের যে প্রেসার এত বেশি থাকে, তার ক্লোজ হওয়ার খুব ডিফিকাল্ট হয়। ঠিক আছে, বিকজ অফ দ্য লেফট ভেন্ট্রিকল। খেয়াল করবে এখানে আইডিয়াটা হলো লেফট ভেন্ট্রিকল প্রেসার ইজ ভেরি হাই। যখন ভিতর থেকে প্রেসার অনেক বেশি থাকে তখন ভালভটা যখন, ভালভের জিনিসটা হলো যে ভালভটা থাকে এরকম লাইক দিস, এন্ড দ্য প্রেসার ইজ কামিং ফ্রম বিলো। সো যখন লেফট ভেন্ট্রিকলের সিস্টল শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরও অনেক বেশি প্রেসার থাকে। অনেক বেশি প্রেসার থাকার পরে ভালভ যখন ক্লোজ হয়, মেবি ইট কামস লাইক দিস, স্লোলি স্লোলি এসে ক্লোজ হয়। সো এখান থেকে এখান পর্যন্ত আসতে খুব স্লোলি আসে, বিকজ ইট হ্যাজ এ ভেরি হাই প্রেসার। প্রেসারটা হলো ওপেন রাখার জন্য। যখন ক্লোজ হয় অল্প একটু ক্লোজ হয়, বেশি দূর না, অল্প একটু ক্লোজ হয় এবং স্লোলি ক্লোজ হয় বিকজ অফ দ্য হাই প্রেসার। এন্ড দ্যাটস ওয়াই এখানে যে সাউন্ডটা হবে, মানে অ্যাওর্টিক কম্পোনেন্ট অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড উইল বি সফট। ঠিক আছে, অ্যান্ড সেম ফর পেশেন্টস উইথ পালমোনিক স্টেনোসিস। যদি পালমোনিক স্টেনোসিস হয় তখন কি হবে? তখনও কিন্তু সেকেন্ড হার্ট সাউন্ডের যে পালমোনিক কম্পোনেন্টটা আছে সেটা কি হবে? ইট উইল Soft. বিকাম সফট কম্পেয়ার টু মাইট্রাল স্টেনোসিস। খেয়াল করো, মনে আছে কিনা? মাইট্রাল স্টেনোসিসে S1 কি হয়? লাউড। Loud. বাট এখানে কিন্তু ডিফারেন্ট এটা। ঠিক আছে, মেকানিজম, প্যাথোফিজিওলজি, হেমোডাইনামিক্স ডিফারেন্ট হওয়ার কারণে যখন অ্যাওর্টিক স্টেনোসিস হয় বা পালমোনিক স্টেনোসিস হয়, that does not cause a loud sound, that causes soft S2. যদি aortic stenosis হয়, A2 will become softer. Pulmonic stenosis হয়, P2 will become softer. So এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স, এবং এটা কিন্তু ইভেন আমাদেরও মাঝে মাঝে চিন্তা করতে হয় যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে জাস্ট মনে করতে হয় যে হ্যাঁ এখানে এটা লাউড হবে না, এটা সফট হবে। সো এই ব্যাপারটা নিয়ে কেয়ারফুল থাকতে হবে। সো এটা আমরা অসকালটেশন ফাইন্ডিংসটা বললাম এবং পেশেন্টের প্যাথোফিজিওলজির বেসিক প্যাথোফিজিওলজি ডিসকাস করলাম। এখন আমরা যে ক্লিনিক্যাল ফিচার্স এর সাথে তার রিলেশনশিপ। সো যখন একটা পেশেন্টের এরকম এলভি অনেক বেশি হাইপারট্রফি হচ্ছে তখন কি হবে? পেশেন্টের এলভির যে ব্লাডের ডিমান্ড, দ্য ডিমান্ড উইল বি হাই। ডিমান্ড ইজ হাই, মানে ব্লাডটা যেহেতু বেশি লাগবে, তার যেহেতু বড় এরিয়া, যার শরীরটা বড় তার খাবার লাগবে বেশি, সিম্পল অ্যাজ দ্যাট। সো হাই ডিমান্ড অফ ব্লাড। কিন্তু প্রবলেম হলো আমাদের যে অ্যাওর্টা আছে, অ্যাওর্টিক ভালভ আছে, করোনারি আর্টারি থাকে কোথায়? ইজ ইট বিফোর অ্যাওর্টিক ভালভ অর আফটার অ্যাওর্টিক ভালভ? দিস ইজ আফটার অ্যাওর্টিক ভালভ। সো ফর এক্সাম্পল আমি জাস্ট একটা আঁকছি, দিস ইজ রাইট করোনারি আর্টারি অ্যান্ড দিস ইজ লেফট করোনারি আর্টারি। সো যদি এটা অ্যাওর্টিক ভালভ হয় এবং অ্যাওর্টিক ভালভে যদি স্টেনোসিস থাকে, তাহলে অ্যাওর্টার মধ্যে যে ব্লাড যতটুকু থাকার কথা বা যে প্রেসারে থাকার কথা সেরকম থাকবে নাকি কম থাকবে? সেই প্রেসারটা কম কম থাকবে। থাকবে, কম থাকবে। কম থাকবে, ইয়েস। সো লো প্রেসার থাকবে। মানে গ্যাসের চাপ যেরকম বলে না যে গ্যাসের চাপ কম, চুলা জ্বলে না, জাস্ট লাইক দ্যাট। যদি অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, ব্লক থাকে অ্যাওর্টাতে, তখন এখানে চাপ কম থাকবে। যদি চুলায় চাপ কম থাকে তখন আর চুলা আগুন জ্বলবে না। তো তখন আমার রাইট করোনারি আর্টারি বা লেফট করোনারি আর্টারিতে সেই পরিমাণ ব্লাড যতটুকু সাপ্লাই হওয়া উচিত সেই পরিমাণ হবে না। দ্য ব্লাড সাপ্লাই বা ব্লাড ফ্লো উইল অলসো বি ডিমিনিশড। নর্মালি আমাদের যে পরিমাণ হয় তাদের হয় না। তো দেখো দুইটা প্রবলেম। নাম্বার ওয়ান, তার ডিমান্ড বেশি, রান্না করতে হবে, একটা বিগ মেজবানি করতে হবে বিকজ ইউ হ্যাভ আ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, কিন্তু আমার গ্যাস নাই, ইউ হ্যাভ লো ফ্লো। তো কি হবে? দ্যাট উইল প্রডিউস হুইচ সিমটম? Just pain. Chest pain. The patient will have angina. So this is the first symptom of aortic stenosis. Number one symptom. Number two symptom হলো একই কারণে, যেহেতু আমার প্রেসার কম, আমার ব্লাড ফ্লো কম, সো ব্রেইন যদি চিন্তা করি, ব্রেইনে যে ব্লাড সাপ্লাই হবে, দ্যাট সাপ্লাই ইজ অলসো ডিক্রিজড। Diminished. Decreased. এবং স্পেশালি কখন বেশি ডিমিনিশড হবে? আমি যখন এক্সারসাইজ করব তখন আমার মাসেলে ব্লাড যাবে, আমার হার্টের বেশি ব্লাড লাগবে বিকজ হার্ট ইজ মুভিং ফাস্টার অ্যান্ড স্ট্রঙ্গার, সে বেশি ব্লাড টেনে নিবে। সো দ্যাট উইল প্রডিউস a relative ischemia of the brain causing what? Syncopal or syncopal attack. স্পেশালি কখন হয়? স্পেশালি এক্সারসাইজ করলে সিনকপটা বেশি হয়। অ্যান্ড দেন দ্য লাস্ট ওয়ান ইজ ভেরি সিম্পল, যখনই এলভি হাইপারট্রফি হচ্ছে, সে ব্লাড পাচ্ছে না ঠিক মতো, আস্তে 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 ব্লাড না পেতে পেতে আস্তে আস্তে কি হবে? এলভি হাইপারট্রফি উইল লিড টু অর গো ইনটু এলভি ফেইলিয়ার। এবং যখন ফেইলিয়ার হবে তখন আমার সিমটম কি হবে?
shortness of breath or dyspnea. Dyspnea. সো এটা একটা ক্লাসিক সিকোয়েন্স অফ সিমটম। আমি যে এই সিকোয়েন্সটা করেছি, এই সিকোয়েন্সটা এক্স্যাক্টলি সেম সিকোয়েন্সে সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে কোনো ব্যত্যয় করা যাবে না, কোনো সিকোয়েন্স উল্টাপাল্টা করা যাবে না, এবং সেটা কারণ আছে কেন উল্টাপাল্টা করা যাবে না। বিকজ নাম্বার ওয়ান, যে ডিজিজের সিভিয়ারিটি আছে প্রত্যেকটা সিমটমের সাথে কোরিলেট করবে। সো ফর এক্সাম্পল, যদি মাইল্ড টু মডারেট ডিজিজ হয়, দেন ইউ উইল হ্যাভ অ্যানজাইনা। যদি মডারেট টু সিভিয়ার ডিজিজ হয়, দেন ইউ উইল হ্যাভ সিনকোপি। যদি ডিসনিয়া হয়, দ্যাট মিনস ভেরি সিভিয়ার ডিজিজ। অন্যভাবে বলা যায়, যার অ্যানজাইনা আছে সে যতদিন বাঁচবে, যার সিনকোপি আছে তার চেয়ে কম বাঁচবে, তাড়াতাড়ি মরে যাবে। আর ডিসনিয়া আছে, তার কবর মানে অলরেডি এক পা কবরে চলে গেছে, ঠিক আছে? সো অ্যানজাইনা ইজ দ্য মাইল্ডেস্ট সিমটম and dyspnea is the most severe symptom, এবং এটা কিন্তু স্টাডি আছে, স্টাডি করে দেখা গেছে যে এই সিমটমের সাথে পেশেন্টের প্রগনোসিস কোরিলেট করে। সো যদি বলি, অন্যভাবে বলি, ওর্স প্রগনোসিস কোনটা? Dyspnea. ডিসনিয়া। বেস্ট প্রগনোসিস কোনটা? Angina. অ্যানজাইনা। আর্লিয়েস্ট ফিচার কোনটা? Angina. লেট ফিচার কোনটা? Dyspnea. ডিসনিয়া। ভেরি সিম্পল। এই সিমটম দেখে কিন্তু পেশেন্টের ম্যানেজমেন্ট আমি করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল, এই তিনটা সিমটমের যে কোনো একটা সিমটম যদি কারো থাকে, that is an indication for doing surgery. Simple as that. সো যদি বলে মেইন ইন্ডিকেশন, কখন পেশেন্ট বলবে যে আমার aortic stenosis আছে, আমি এখন অপারেশন করব কিনা, আমার ভালভ কি বদলাইতে হবে কিনা, দেন দ্য আনসার উইল ডিপেন্ড অন সিমটমস। আপনার কি বুকে ব্যথা হয়, মাথা ঘুরে পড়ে যান, নাকি শ্বাসকষ্ট হয়? এই যে কোনো একটা প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, yes, go to surgeon, change your valve right now. Otherwise, you will not survive maybe I think 3 to 5 years. মানে এভারেজ সার্ভাইভাল হলো 3 years, আমাদের দেশে 3 to 4 years বা 5 years up to। বাট যদি ডিসনিয়া হয় তাহলে আরো কম, লাইক হয়তো বা 1 year এর মধ্যে সে গন কেস হয়ে যাবে। সো ইমিডিয়েটলি তাকে সার্জারি করতে হবে। সো এই সিমটম ট্রায়াড অর সিমটম সিকোয়েন্স এবার মনে রাখি এএসডি দিয়ে, হ্যাঁ, পরবর্তী সময় যাতে ঝামেলা না হয় কোনটা আগে ছিল কোনটা পরে ছিল। এএসডি, রিমেম্বার, এস এ কি হবে? এএসডি হবে, অ্যানজেনা, syncope, Dyspnea. and dyspnea. So always remember for your life, whole life, remember this sequence. It's established by literature. Davidson যদিও exactly এই সিকোয়েন্সে বা এই প্যাটার্ন ফলো করে না, আই থিঙ্ক ইটস দ্য উইকনেস অফ ডেভিডসন। চাইলে কিন্তু করা যেত, এরকম না যে খুব বেশি জিনিসগুলা সিম্পল, বাট ডেভিডসনের এখানে উইকনেস আছে, এক্স্যাক্টলি এইভাবেই ফলো করে না, বাট এভাবেই তোমাকে শিখতে হবে এটা। সো আমরা এতক্ষণ কি বললাম? উই আর টকিং অ্যাবাউট দ্য সিমটমস and features of aortic stenosis. আমরা এখানে আর একটু পড়ি, এখন ভিতরে যাই। আমরা এতক্ষণ বাইরে ছিলাম। কজেস এর এই এখানে যে চার্ট আছে, এই চার্ট কিন্তু আমরা পড়ে ফেলেছি, তাই না? চার্টের মধ্যে আমরা বলেছি নাম্বার 1, this is the number 1 senile, which is নিচে এজ গ্রুপ দেয়া আছে 70 plus, bicuspid if you have 50 plus patient, bicuspid aortic valve. If you have 30 plus patients, 30 to 40, 50, that age range, 30 to 50, then you have rheumatic aortic stenosis. এগুলো হলো মেজর কজ। আর এখানে উপরে যে ইনফ্যান্ট দেয়া আছে কনজেনিটাল, সাবভালভুলার অর সুপ্রা, ভেরি রেয়ার। আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর আছে। তবে হ্যাঁ, একটা সিনড্রোম আছে, এটাকে বলে উইলিয়াম সিনড্রোম। এটা এফসিপিএস এর রেয়ার কোয়েশ্চেন হিসেবে আসে, মানে 5% যে ডিফিকাল্ট কোয়েশ্চেন আসে তার মধ্যে একটা হলো উইলিয়াম সিনড্রোম। তো উইলিয়াম সিনড্রোম এরকম কনজেনিটাল অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে, মানে জন্ম থেকেই তার অ্যাওর্টিক ভালভটা স্টেনোসড। ভেরি রেয়ার, আমি কখনো দেখি নাই, কখনো দেখবো বলে মনে হয় না, জাস্ট বইয়ে পড়ি, ঠিক আছে? সো দিস বক্স গন। আমরা এখন এখানে জাস্ট প্যাথোজেনেসিস যে অংশটুকু পড়ে ফেলেছি, জাস্ট চেহারাটা দেখি। বাইকাস্পিড এটা বলেছি আমরা, যে বাইকাস্পিড এখানে দেখো 50 প্লাস বাইকাস্পিড, 70 plus calcific, and 30 plus holo rheumatic. So remember those three numbers, 30, 50, and 70. Nice number. ঠিক আছে, এই তিনটা নাম্বার মনে রাখো, আর বাকি কিছু মনে রাখার দরকার নাই, ঠিক আছে? এখন প্রশ্ন করতো, কেউ যদি ধরো 65 ইয়ার্সে আসে তাহলে কি হবে, ঠিক আছে? এক্ষেত্রে yes, go for both 65 তো 70 খুব কাছে, this is more likely to be calcific, ঠিক আছে? But 60 এর আগে যদি হয়, more likely to be bicuspid or rheumatic, ঠিক আছে, যদি 60 এর আগে হয়, ঠিক আছে? সো প্যাথোজেনেসিস আমরা এটা পড়ে ফেলেছি, ডান। এখানে যে পয়েন্ট আছে আমাদের কোনো কিছু করার নাই। এন্ড 3 কার্ডিনাল সিমটম এখানে বলেছে, সিকোয়েন্সটা কি হবে? নাম্বার 1 is this,
নাম্বার 2 ইজ দিস এন্ড নাম্বার 3 ইজ, এখানে সিকোয়েন্সটা আমরা মেইনটেইন করে নাই, ঠিক আছে। নাও ক্লিনিক্যাল সায়েন্স গুলো আমরা একটু রিভিউ করি এখান থেকে, যে মারমারটা কি হবে। মারমারের শব্দগুলো প্রত্যেকটা ওয়ার্ড এক্স্যাক্টলি এভাবে বলতে হবে। হার্শ ইজেকশন সিস্টোলিক মারমার দ্যাট রেডিয়েটস টু দ্য নেক, অথবা কেউ চাইলে বলতে পারে রেডিয়েট টু দ্য ক্যারোটিড, একই জিনিস। দিস ইজ দ্য ওয়ার্ড। আর সাথে অনেক সময় কি থাকে, একটা ইজেকশন ক্লিক থাকে, যে হার্শ ইজেকশন সিস্টোলিক মারমার, অথবা বলতে পারে ইজেকশন ক্লিক ফলোড বাই আ হার্শ ইজেকশন সিস্টোলিক মারমার। হার্শ ওয়ার্ডটা স্যাররা খুব পছন্দ করে, মানে বলেন না কিছু কিছু ওয়ার্ড আছে স্যারদের মানে প্লেজার দেয়, দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ড দ্যাট গিভস দেম ইমেন্স প্লেজার, হার্শ শব্দটা বলেছো। এবং ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, কারণ অ্যাওর্টিক স্টেনোসিস এর মারমারটা আসলে খুবই রাফ, মানে খুবই কটকট করে শব্দ করছে। তো এখানে বলে স কাটিং উড, করাত করাত দিয়ে যখন কাট কাটে তখন যে একটা শব্দ হয়। আর বয়স্কদের ক্ষেত্রে সিগালের মিউ, আমি যদি কখনো শুনি নাই মিউ, আই ডোন্ট নো হাউ ইট সাউন্ডস, কিন্তু এটা আমি শুনেছি যে করাত দিয়ে কাটলে কেমন হয়, কারণ আমি নিজেই কেটেছি এক সময় টাইম। স্ক্লেরোসিস আমরা পড়ছি, স্ক্লেরোসিস হলো যে এখানে মারমার থাকবে কিন্তু ওরকম রেডিয়েশন হবে না বা পেশেন্টের কোনো সিমটম থাকবে না। সো ভালভ একটু থিকেনিং আছে, ক্যালসিফায়ার আছে, বাট দিস ইজ নট অবস্ট্রাক্টেড। মানে স্টেনোসিস এখনো বলবো না, স্টেনোসিস তখনই বলবো যখন আমার ন্যারোয়িং হবে, থিকেনিং ক্যালসিফিকেশন হয়ে যখন ন্যারোয়িং হবে তখন আমি স্টেনোসিস বলবো। সো এই যে বললাম সিমটমে ম্যাক্সিমাম 5 ইয়ার্স পাস, মানে যখনই এএসডি ডেভেলপ করবে তার ম্যাক্সিমাম সার্ভাইভাল হলো 5 ইয়ার্স, মেবি লাইক দিস। যদি 5 ইয়ার্স বাঁচার কথা ছিল, হয়তোবা এ তে হয়তোবা 5 ইয়ার্স বাঁচবে, এস এ হয়তোবা 4 to 3 ইয়ার্স বাঁচবে। আর যদি ডি ডেভেলপ করে মেবি 2 to 1 ইয়ার্স অর ইভেন লেস দেন 1 ইয়ার, ঠিক আছে। এই সিকোয়েন্সটা হলো তার সার্ভাইবিলিটি ইন্ডিকেট করবে। ইনভেস্টিগেশনস ভেরি সিম্পল, জাস্ট লাইক এমএস এন্ড এমআর, গো ফর ইকো এবং ডপলার করতে হবে, কালার ফ্লো ডপলার করতে হবে, রিগার্জিটেশন আছে কিনা দেখার জন্য। এবং এখানে আমাদের যেটা দেখতে হয় সেটা হলো সিস্টোলিক গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে হলো এটা ভালভের ডিস্টালি এবং প্রক্সিমালি, দিস ইজ ডিস্টাল, ধরো এটা হলো অ্যাওর্টা, এটা হলো লেফট ভেন্ট্রিকল, ডিস্টালি এবং প্রক্সিমালি তার প্রেসার কতটুকু ডিফারেন্স আছে। নর্মালি যে যে পরিমাণ প্রেসার ডিফারেন্স থাকে, এখানে প্রেসার ডিফারেন্স আমরা কি এক্সপেক্ট করি, এটা কি বাড়বে নাকি কমবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? কমবে। ইউজুয়ালি দেখো এখানে এলভিতে নর্মালি তো ব্লাড খালি হয়ে যায়, মানে এখান থেকে সে খালি করে ফেলে, কিন্তু যখন অ্যাওর্টিক স্টেনোসিস থাকে তখন কি সে খালি করতে পারবে নাকি ভিতরে অনেক বেশি ব্লাড থেকে যাবে? ভেন্ট্রিকলের প্রেসার বেশি থাকবে, থেকে যাবে। সো ভেন্ট্রিকলে যদি প্রেসার বেশি থাকে আর যেহেতু ব্লাডটা যেতে পারছে না, তাহলে এয়ারটা প্রেসার কেমন থাকবে? কম থাকবে। সো প্রেসার গ্রেডিয়েন্ট কেমন হবে? এদিকে আমার এই পাশে প্রেসার বেশি। প্রেসার গ্রেডিয়েন্ট বলতে আমি শুরুটা তোমাকে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, স্টার্ট ফ্রম এলভি গো টু এয়ারটা। সো প্রেসার গ্রেডিয়েন্ট বলতে বোঝাচ্ছি এলভি মাইনাস এয়ারটা কেমন হবে? ডিফারেন্স বেশি হবে। বেশি হবে। সো দ্যাট ইজ দ্য হাই প্রেসার গ্রেডিয়েন্ট, দিস ইজ দ্য প্রেসার গ্রেডিয়েন্ট। দ্য প্রেসার গ্রেডিয়েন্ট পিজি আমি বললাম, প্রেসার গ্রেডিয়েন্ট ইজ হাই, সেটা একটা ইন্ডিকেটর, যত বেশি হাই হবে বুঝতে পারবা তত বেশি খারাপ। বাট যদি এলভি ফেইলিওর হয় তখন আবার লেফট ভেন্ট্রিকল একদম দুর্বল থাকে, তখন সেটাকে বলা হয় লো ফ্লো aortic stenosis। বাকি ফিচার গুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, সো নাথিং ভেরি স্পেশাল। আর এখানে এই একটা পয়েন্ট মনে রাখতে হবে যে এভি ব্লক হতে পারে। এলভি মানে যখনই একটা পেশেন্টের অ্যাওর্টিক স্টেনোসিস হয় তখন অ্যাওর্টিক ভালভ যেটা আছে যেখানে থাকে তার খুব কাছেই থাকে। এটা যদি অ্যাওর্টিক ভালভ হয়, সাপোজ দিস ইজ অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টিক ভালভের খুব কাছেই কিন্তু তোমার এভি নোড থাকে। সো অ্যাওর্টিক ভালভে যে ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজটা কিন্তু এভি নোড পর্যন্ত ইনভলভ করতে পারে। সাপোজ দিস ইজ এভি নোড, তো যখন অনেক বেশি ড্যামেজ হবে তখন এভি নোড যদি ইনভলভ করে ফেলে, দেন দিস ক্যান কজ এভি ব্লক, স্পেশালি কমপ্লিট হার্ট ব্লক হতে পারে। তো একই সাথে পেসমেকারও করে দিতে হবে। সো কখন আমি ট্রিটমেন্ট করব? দিস ইজ দ্য ট্রিটমেন্ট। অ্যানজাইনা নাম্বার 1, সিনকোপ, অ্যান্ড নাম্বার 3 ইজ শর্টনেস অফ ব্রেথ অর ডিসনিয়া। এই তিনটা জিনিস যখন থাকবে, দেন আই গো ফর সার্জারি, ফ্রম সার্জারি, দ্যাটস অল। এখন যদি এরকম হয় যে একটা পেশেন্টের বয়স অনেক বেশি, ফর এক্সাম্পল লাইক 80+, তো সেক্ষেত্রে আমি কি সার্জারি করব নাকি মিনিমালি ইনভেসিভ থেরাপি নিব? তোমার কাছে কি মনে হয়? মিনিমাল ইনভেসিভ থেরাপি নেব। Yes, you are right. So এই মিনিমাল ইনভেসিভ থেরাপিটাই হলো ট্রান্স ক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশন, ট্যাভি অর কেউ কেউ বলে ট্যাভার, ট্রান্স ক্যাথেটার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট। সেটা হলো মিনিমাল ইনভেসিভ টেকনিক। আমরা কি করি, আমরা পেশেন্টের আর্টারি দিয়ে ঢুকে আর্টারির ভিতরে একটা ছোট্ট মানে ভালভটাকে
একদম কলাপস করে নিয়ে যাই, ভালভটা আমার মানে একদম ছোট হয়ে থাকে, সেটাকে নিয়ে আমরা অ্যাওর্টার নিচে অ্যাওর্টার মধ্যে ঢুকাই, ঢুকানোর পর একটা বেলুন দিয়ে ভালভটাকে ফোলাই, মানে জাস্ট লাইক এ কি বলবো, তোমরা স্যাটেলাইট দেখাচ্ছ কিনা জানি না, স্যাটেলাইট যখন প্রথম উৎক্ষেপণ করে তখন কিন্তু সে একটা মানে খুব ছোট একটা স্ট্রাকচার থাকে, এবং যখন সে মহাকাশে পৌঁছে যায় তখন কিন্তু সে ডানা মেলে, অনেক বড় হয়, ছোট থেকে অনেক বড় হয়, জাস্ট লাইক দ্যাট ভালভটা একদম কলাপস করে থাকে, অ্যাওর্টার এখানে ফোলানো হয়, দেন দ্য ভালভ ইজ সেট ইন দ্য অ্যাওর্টা। সো ওল্ডার পেশেন্টের ক্ষেত্রে আমরা ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশন করতে পারি। বাংলাদেশে কিন্তু এটা হচ্ছে এনআইসিভিডিতে, এখন এটা শুরু হয়েছে, অন্যান্য জায়গায় এটা হচ্ছে, এটা খুবই ভালো ট্রিটমেন্ট হিসেবে। সো দিস ইজ অ্যাওর্টিক স্টেনোসিস। সো আই থিঙ্ক আজকে আমাদের অ্যাওর্টিক স্টেনোসিস নিয়ে আমার মনে কোনো কনফিউশন থাকবে না। লেটস গো থ্রু অ্যাওর্টিক রিগার্জিটেশন এন্ড দেন উই end the session after aortic regurgitation. সো অ্যাওর্টিক রিগার্স থেকে কয়েকটা পয়েন্ট বেসিক আইডিয়াস গুলো আমরা যে ছবিটা আছে সেই ছবিতে চলে যাই, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। Where are you? Right here. সো অ্যাওর্টিক রিগার্জের সাথে মাইট্রাল রিগার্জের একটা মেইন মানে কোরিলেশন হলো দুইটাতেই লেফট ভেন্ট্রিকুলার সাইজ কি হবে? ডাইলেটেড হবে। ঠিক আছে, ডাইলেটেড লেফট ভেন্ট্রিকল ইজ প্রেজেন্ট ইন বোথ রিগার্জিটেশন। এবং অ্যাওর্টিক রিগার্জ যখন হয় তখন যে ব্লাডটা ব্যাক করে এলভিতে যে আসে বা রিগার্জিটেশন যে হয়, এটা কি সিস্টোলে রিগার্জিটেশন হবে নাকি ডায়াস্টোলে হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? ডায়াস্টোলে হবে। ডায়াস্টোলে হবে, বিকজ সিস্টোলের সময় তো ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করছে, ব্লাড যাবে, বাট যখন ডায়াস্টোল হবে তখন ব্লাডটা ব্যাক করবে, এবং এই জন্যই পেশেন্টের ইউজুয়ালি যে মারমারটা পাওয়া যায়, ইটস এ আর্লি ডায়াস্টোলিক মারমার। তবে যেটা হয় যে পেশেন্টের এই ব্লাডটা যে ব্যাক করছে, ব্যাক করার কারণে দেখা যাচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ব্লাড ভলিউম অনেক বেশি, হাই ভলিউম ব্লাড, মানে এখানে সার্কুলেশনটা হবে কিসের মতো? জাস্ট লাইক এ হাইপার ডাইনামিক সার্কুলেশন। মানে হাইপারডাইনামিক সার্কুলেশন আমরা পড়েছি কিসে পাওয়া যায়, যেমন এনিমিয়াতে পাওয়া যায়, থাইরয়েড ডিজিজে পাওয়া যায়, বেরিবেরিতে পাওয়া যায়, তাই না? বা যদি কারো ফিভার থাকে, সেপসিস থাকে, তখন হয়। সো হাইপারডাইনামিক সার্কুলেশন অনেক বেশি ভলিউম আমার হার্ট দিয়ে পাস করছে। জাস্ট লাইক দোজ সিচুয়েশন, যখন অ্যাওর্টিক রিগার্জিটেশন হয় তখনও কিন্তু একটা হাইপারডাইনামিক সার্কুলেশন হবে, বিকজ লেফট ভেন্ট্রিকুলারে অনেক বেশি ব্লাড একবার যাবে, আবার অনেকখানি ব্যাক করবে, যাবে আবার অনেকখানি ব্যাক করবে, আর উপরে মাথার উপরে পড়ে যাবে। ঠিক আছে, সো এই যে একটা হাইপারডাইনামিক সার্কুলেশন, দ্যাটস ওয়াই দ্যাট ক্যান প্রডিউস এ ফ্লো মারমার। ঠিক আছে, যখন ইনিশিয়ালি সিস্টল হয় তখন অনেক বেশি ভলিউম যেহেতু যাচ্ছে, এই জন্য একটা ফ্লো মারমার হবে, এবং এই ফ্লো মারমার যেটা, এই ফ্লো মারমারটা কোথায় হবে? দিস উইল বি ইন দ্য সিস্টল। সেখানে দেখো, দ্যাট ইজ এ ফ্লো মারমার, দ্যাট ইজ নট দ্য রিয়েল মারমার অফ দ্য এয়ার। এয়ারের সাথে এক্স্যাক্টলি সেম মারমার না, বা এক্স্যাক্টলি ওই জন্য না, দিস ইজ এ সেকেন্ডারি মারমার, হাই ভলিউমের জন্য একটা ফ্লো মারমার পাওয়া যাবে, এন্ড দ্যাট ইজ নাথিং সিগনিফিক্যান্ট। সো আমরা এয়ারে দুইটা মারমার পড়লাম না, নাম্বার ওয়ান এন ডায়াস্টোলিক মারমার, সরি আর্লি ডায়াস্টোলিক মারমার, মোস্ট ইম্পর্টেন্ট মারমার, নাম্বার টু ফ্লো মারমার, অ্যান্ড নাম্বার থ্রি যেটা এখানে দেয়া নাই, ভিতরে দেয়া আছে, সেটা হলো একটা মিড ডায়াস্টোলিক মারমারও পাওয়া যাবে। এটা যদি আবার ওয়ান ধরি, S1 ধরি, দেয়ার কুড বি এ মিড ডায়াস্টোলিক মারমার অ্যাজ ওয়েল, মানে দেয়ার ক্যান বি থ্রি মারমার ইন পেশেন্টস উইথ অ্যাওর্টিক রিগার্জিটেশন। এখন মিড ডায়াস্টোলিক মারমারটা কেন হয় সেটাও খুবই সিম্পল, মানে আইডিয়াটা চিন্তা করলে, যখন নর্মালি থাকে তখন এই ভালভটা কি হয়? ক্লোজ হয়। যখন অ্যাওর্টিক ভালভ ক্লোজ হয় তখন কোন ভালভটা খোলার কথা? মাইট্রাল ভালভ খোলার কথা। সো তখন মাইট্রাল ভালভটা খুলে। সো সাপোজ দিস ইজ ইন ডায়াস্টল, ডায়াস্টলের সময় কি হবে? আমার অ্যাওর্টিক ভালভ ক্লোজ থাকার কথা, মাইট্রাল ভালভ খুলবে, মাইট্রাল ভালভ দিয়ে ব্লাড সুন্দর করে ভেন্ট্রিকলে আসবে ডিউরিং ডায়াস্টল। কিন্তু যদি অ্যাওর্টিক রিগার্জিটেশন হয় তখন কি মাইট্রাল ভালভ খুলতে পারবে ঠিক মতো? দেখো এই ছবিটাই দেখো, মাইট্রাল ভালভ কিন্তু খুলতে পারবে না। যদি মাইট্রাল ভালভ ঠিক মতো খুলতে না পারে, then it will produce what? Kind of like a functional MS. কারণ মাইট্রাল ভালভ খুলতে না পারা, প্রপারলি খুলতে না পারা, that will produce a functional
মাইট্রাল স্টেনোসিস। এখন খুলতে পারে না কোন লিফলেটের জন্য? সেটা হলো মাইট্রাল ভালভের দুইটা মেইন লিফলেট আছে, একটা হলো অ্যান্টেরিয়র লিফলেট, দিস ইজ অ্যান্টেরিয়র লিফলেট, দিস ইজ পোস্টেরিয়র লিফলেট। তোমরাই বলো কোন লিফলেটটা প্রপারলি খুলতে পারবে না? পোস্টেরিয়র। অ্যান্টেরিয়রটা, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র। ও অ্যান্টেরিয়রটা। অ্যান্টেরিয়রটা খুলতে পারবে না। এবং এই যে রিগার্জিটেশন, যে ব্লাডটা ব্যাক করছে, ব্লাডটা ব্যাক করার জন্য কি হবে? এই মাইট্রাল লিফলেটটা কাঁপাকাঁপি করবে, ফ্লাটারিং হবে, ঠিক আছে? খুলতেও পারবে না, আবার যেহেতু ব্লাড ব্যাক করছে, দ্যাট উইল প্রডিউস এ ফ্লাটারিং। সো আলটিমেটলি সহজ কথা সেটা হলো ইট উইল প্রডিউস এ ফাংশনাল মাইট্রাল স্টেনোসিস লিডিং টু এ মিড ডায়াস্টোলিক মারমার। সো আমি এই মারমার গুলাকে তিনটাকে আমি আবার রিপিট করি, বিকজ এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে, যে কি কি মারমার পাওয়া যায়। নাম্বার 1, early diastolic murmur, which is directly due to the air. Number 2, systolic murmur, কেন হচ্ছে? Due to high flow, this is a flow murmur. Number 3, একটা mid diastolic murmur, কেন হচ্ছে? Due to functional mitral stenosis. সেটা কেন হচ্ছে? Because এখানে anterior leaflet of the mitral valve সেটা প্রপারলি মুভ করতে পারছে না, সেটা খুলতে পারছে না প্রপারলি। সো এই তিনটা মারমার হলো আমরা পাবো। তো এখানে আমরা আরো দু একটা ক্লিনিক্যাল সায়েন্স আমরা পড়ি। সো আমরা বলছি এখানে একটা হাইপার ডাইনামিক সার্কুলেশন থাকে। সো যখন হার্ট কন্ট্রাক্ট করে অনেক বেশি ব্লাড বের হয়, এবং অনেক বেশি ব্লাড যেহেতু বেরোচ্ছে, স্ট্রোক ভলিউম কি হচ্ছে? স্ট্রোক ভলিউম ইজ ভেরি হাই। যখন স্ট্রোক ভলিউম ভেরি হাই হবে, পালস ভলিউম কেমন হবে? হাই। হাই হবে। পালস প্রেশার কেমন হবে? হাই। এখন পালস প্রেশার মানে কি? পালস প্রেশার মানে হলো সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এখানে আইডিয়াটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার এখানে অনেক বেশি থাকে, কিন্তু যেহেতু ডায়াস্টোলের সময় ব্লাডটা ব্যাক করে, অনেকখানি ভেন্ট্রিকলে ব্যাক করে, তখন ডায়াস্টোলিক প্রেশার কি হয়? কমে যায়। অনেক কমে যায়। তো সিস্টোলিক প্রেশার বেশি, নর্মালের চেয়ে বেশি, ডায়াস্টোলিক প্রেশার নর্মালের চেয়ে কম। ফর এক্সাম্পল, অনেক সময় পেশেন্ট দেখা যাবে এরকম প্রেশার থাকবে 160/60, অথবা 140/30, অথবা 120/10। মানে এটা হলো সিস্টোলিক, এটা হলো ডায়াস্টোলিক। দ্যাট মিনস ডিফারেন্স ইজ ভেরি হাই, মেবি অ্যাজ হাই অ্যাজ 100। মানে সিস্টোলিক ডায়াস্টোলিক এর ডিফারেন্স অনেক বেশি হবে, এবং ডায়াস্টোলিক অনেক বেশি লো থাকে। কেন লো থাকে? কারণ প্রেশার ক্রিয়েট করবে যে ব্লাডটা, সেটা ভেসেলে না থেকে চলে যাচ্ছে ভেন্ট্রিকলে, দ্যাটস ওয়াই প্রেশার ইজ ফলিং। এবং এই যে তার পালস প্রেশার অনেক বেশি, সিস্টোলিক হাই এন্ড ডায়াস্টোলিক ভেরি লো, সেই জন্য পালসের ক্যারেক্টারটা কেমন হবে? সুন্দর একটা ক্যারেক্টার পাওয়া যাবে। আমরা যদি হাতে দেখি, রেডিয়াল দেখি, রেডিয়ালে একটা ক্লাসিক একটা পালস পাই, হুইচ ইজ দ্য কলাপসিং পালস। মানে সিস্টোলের সময় ভলিউম হাই, অনেক শক্ত একটা বিট দিবে, বাট ডায়াস্টোলে যেহেতু অনেক বেশি ফল করবে, একদম মনে হবে পালসে একদম হাত থেকে নাই হয়ে যাচ্ছে, ইউ উইল নট বি এবল টু ফিল দ্য পালস। কিন্তু নর্মাল মানুষের ক্ষেত্রে সিস্টোল ডায়াস্টোল দুই সময় তুমি পালস পাবা। সিস্টোলে পালসটা বেশি, ডায়াস্টোলে হলো একটু কমে যাচ্ছে, কিন্তু এখানে অনেক বেশি ভলিউম, অনেক কমে যাবে, ইউ উইল জাস্ট লুজ দ্য পালস রাইট অ্যাওয়ে। এবং সেটা দেখার জন্য আমরা কি করি? আমরা হাতটাকে প্রথমে জিজ্ঞেস করি শোল্ডারে পেইন আছে কিনা, তারপর হাতটাকে হঠাৎ করে উপরে তুলে ফেলি, এবং উপরে তুলে ফেললে আমার হাতের মধ্যে এসে পালসটা লাগবে, দ্যাট উইল প্রডিউস লাইক এ কলাপসিং ফিলিং, অথবা যেটাকে অনেক সময় কেউ কেউ বলে ওয়াটার হ্যামার পালস। ঠিক আছে? সো এইগুলো হলো কমন সাইন। আর কিছু আছে রেয়ার সাইন। সো রেয়ার সাইন গুলো কেন হচ্ছে? ডিউ টু হাই ভলিউম পালস। যেমন আমরা ক্যারোটিড গুলাতে দেখবো, ক্যারোটিড কেমন হবে? নাচবে, যেহেতু হাই ভলিউম, এটাকে বলে ড্যান্সিং ক্যারোটিড। তারপরে আঙ্গুলের মধ্যে পালস পাবো, আঙ্গুলের মধ্যে যদি পালস পাওয়া যায় এটাকে বলে কুইঙ্কে পালস। তারপরে আমার ফিমোরালে পালস, ফিমোরালে একটা ব্রুই পাওয়া যাবে, এবং একটা পিস্তল শুট মারমার বলে একটা টার্ম আছে, সেই রকম একটা পিস্তল শুট মারমার পাওয়া যাবে। সো এগুলো হলো এডিশনাল কিছু সাইন আছে এখানে, আমরা দেখবো। সো দোজ আর দ্য বেসিক আইডিয়াস। এখন এই সায়েন্সের পাশাপাশি আমরা সিমটম চিন্তা করি, দ্য সিমটমস আর এক্স্যাক্টলি সিমিলার টু এমআর। এমআরআই বলছি, অ্যাডভান্স স্টেজ অফ এমআরআই মেইন সিমটম কি? দ্য অনলি অর দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিমটম ইজ এসওবি অর ডিসনিয়া, shortness of breath. Exactly same in air. The main symptom is shortness of breath. So কখন আমি ট্রিটমেন্ট করব, কখন অপারেশন করব? অনেক বেশি সিমটম, হার্ট ফেলিয়ার হয়ে যাচ্ছে, হার্টের ভিতরে অনেক বেশি ভলিউম হয়ে যাচ্ছে, হার্ট অনেক বড় হয়ে যাচ্ছে, ডু হোয়াট? সার্জারি। ভেরি সিম্পল। মানে ট্রিটমেন্টের অ্যালগোরিদম গুলা কিন্তু খুব ডিফিকাল্ট না, জাস্ট সিমটোম্যাটিক, হার্টের স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে, ডু সার্জারি। এখানে কি ভালভ রিপেয়ার করা যায় না? হ্যাঁ, তো এখানে সার্জারির মধ্যে আমরা এখানেও ভালভ রিপেয়ার করতে পারি, বাট রিপ্লেসমেন্ট আই থিঙ্ক ইজ দ্য কমন প্র্যাকটিস। ঠিক আছে?
রিপেয়ার করা যায়, বাট রিপ্লেসমেন্ট ইজ দ্য কমন প্র্যাকটিস। সো আমরা আবার এখানে জাস্ট ডেভিডসনে কি আছে সেটা রিভিউ করি। কজ গুলা দেয়া আছে। সো এখানে আমরা যদি কমন কজ কি কি আছে, ইনফেকশন মানে এন্ডোকার্ডাইটিস, ডাইলেশন অফ দ্য অ্যাওর্টিক রুট, তার মানে কি অ্যাওর্টিক অ্যানিউরিজম যদি হয় সেটার একটা কমপ্লিকেশন কিন্তু অ্যাওর্টিক রিগার্জিটেশন। যদি অ্যাওর্টিক ডিসেকশন হয় তখন কি রিগার্জিটেশন হতে পারে? আমরা কিন্তু পড়েছিলাম। The answer is yes. So cause গুলো 16.88 বক্সে সামারাইজ করা আছে, আমরা ঠিক দেখি। So those are the cause of aortic regurgitation. এটা কিন্তু রেসিডেন্সিতে আসে, মাঝে মাঝে দেখলাম এই বক্সটা আসে, কারণ এখানে কিছু স্পেশাল কজ আছে যেগুলো অন্য কোথাও নাই। সো আমাকে খেয়াল করতে হবে স্পেশাল কজ গুলো কি। সো কমন কজের মধ্যে বাইকাসপিড ভালভ, আমরা বলেছি বাইকাসপিড ভালভ ক্যান কজ বোথ অ্যাওর্টিক স্টেনোসিস এন্ড রিগার্জ, এবং অনেক সময় এটা কম্বাইন্ড থাকে, একই পেশেন্টের স্টেনোসিসও আছে আবার একই পেশেন্টের রিগার্জিটেশনও আছে কম্বাইন্ড। অ্যাকোয়ারের মধ্যে অবভিয়াসলি আমার নাম্বার 1 থিঙ্কিং উইল বি rheumatic disease. Yes, number 2 is infective endocarditis, and number 3 is those one. এবং এখানে যে ডিজিজ গুলো আছে তার সাথে কিছুটা মিল আছে কিসের, যেমন মারফান। Marfan has mitral valve prolapse, weakness of the valve, and Marfan causes aortic regurgitation because of the weakness of the valve. Same pathology, number 1. Marfan আরেকটা কারণে aortic regurgitation হয়, কারণ Marfan যখন হয় তখন aorta কি হয়, অনেক সময় aneurysm হয়। Marfan is a cause of aortic aneurysm, aortic dissection. So both can cause regurgitation. So Marfan বিভিন্ন ভাবে aortic regurgitation করতে পারে, very simple. অ্যানোরিজম তারপর বললাম, মারফান থেকে অ্যানোরিজম হতে পারে বা অন্য যে কোনো কারণে অ্যানোরিজম যদি হয়, স্পেশালি অ্যাসেন্ডিং আওয়াটা, দ্যাট ক্যান কজ রিগার্জিটেশন। ডিসেকশন আমরা বললাম, ইয়েস। অ্যান্ড সিফিলিস ভেরি রেয়ার, যেটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসবে, স্যারেরা শোনার জন্য বসে থাকবে। আর আর আরেকটা বলো, আরেকটা আছে না, সেই আরেকটা হলো দিস ওয়ান, অ্যাঙ্গেল। এটার জন্য স্যারেরা মেডিসিনের স্যারেরা বসে থাকবে, ঠিক আছে? এইটা না বলা পর্যন্ত তাদের পেটের ভাত হজম হবে না। অথবা কেউ চাইলে এটাও বলতে পারে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, বিকজ শুধু যে অ্যাংস্পন্ডই হবে তা না, অন্যগুলো তো কিন্তু হতে পারে। বাট যদি বলো কমনেস্ট কোনটাতে, দেন অ্যাংস্পন্ড ইজ দ্য কমনেস্ট কজ অ্যামং দ্য সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। এটার জন্য বসে থাকবে। সো আমরা কজ গুলো একটু দেখলাম। নেক্সট লেটস গো টু দ্য প্যাথোজেনেসিস। প্যাথোজেন পড়ে ফেলেছি। ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার হলো হার্ট ফেলিওরের সাইন, সো শর্টনেস অফ ব্রেথ। সো যখন হার্ট ফেলিওর শর্টনেস অফ ব্রেথ হয়, তার একটা সিমটম কি, পিএনডি। আরেকটা সিমটম কি, অর্থোপনিয়া, তাই না? যখন লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার হয়, আমরা জানি এমআর এবং এআর বোথ কজেস এলভি ফেইলিয়ার। এলভি ফেইলিয়ার মানে ডিজনিয়া অন এক্সারশন, একটা ক্লাসিক সিমটম। আর আরো কিছু ক্লাসিক সিমটম আছে যেটা স্পেসিফিক, পিএনডি এন্ড অর্থোপনিয়া। অর্থোপনিয়া মানে তো মনে আছে, তাই না? শুয়ে পড়লে শ্বাসকষ্ট বেশি হয়। আর পিএনডি মানে হলো রাতে ঘুমাবে, ঘুমানোর সময় অনেক বেশি শ্বাসকষ্ট হবে, ঘুম থেকে উঠে যাবে, দ্যাট ইজ পিএনডি। এবং যে মারমার গুলো আছে, মারমার কিন্তু আমরা পড়ে ফেলেছি। সো মারমারটা কখন পাওয়া যাবে, যদি লেফট সাইডেড মারমার এক্সপিরেশনে পাবো, দ্যাট উইল কজ এ আর্লি ডায়াস্টোলিক মারমার। দিস ইজ দ্য নাম্বার 1 মারমার। নাম্বার 2 মারমার হলো সিস্টোলিক ফ্লো মারমার, নাম্বার 1, নাম্বার 2, and নাম্বার 3 মারমার ইজ দ্য ফাংশনাল mitral stenosis। এটার একটা সুন্দর নাম হলো অস্টিন ফ্লিন্ট মারমার। এটা কি স্যারেরা বলে, অস্টিন ফ্লিন্ট মারমার, ওই যে ফাংশনাল এমএস এর জন্য যেটা হচ্ছে। এগুলা পড়ে ফেলেছি। ইনভেস্টিগেশনস এক্স্যাক্টলি সিমিলার, আমার মনে হয় না খুব বেশি স্পেশাল কিছু আছে। আলটিমেটলি হোয়াট ইউ হ্যাভ টু ডু, ট্রিট দ্য কজ অ্যান্ড চেঞ্জ দ্য ভালভ। সো চেঞ্জ কখন করব, সেম অ্যাজ স্টেনোসিস, সেম অ্যাজ রিগার্জিটেশন। ইফ ইউ হ্যাভ সিমটমস, ফাইন, গো ফর রিপ্লেসমেন্ট। এবং আমরা এর সাথে অনেক সময় যদি কজ হিসেবে অ্যাওর্টিক ডাইলেশন থাকে, তখন তার যে মেইন বেজ মানে অ্যাওর্টা ইটসেলফ, সেটাকে চেঞ্জ করতে হবে। সো অ্যাওর্টিক রুট রিপ্লেসমেন্ট। আর আমরা তো বলেছি যে কোনো ভালভ সার্জারি করার আগে আমাকে কি করতে হবে, একটা এনজিওগ্রাম করতে, যে কোনো ভালভ সার্জারি ডু এন এনজিওগ্রাম। যদি পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, একই সাথে ভালভও চেঞ্জ করতে হবে, বাইপাসও করতে হবে, সেম থিং কামিং এগেইন এন্ড এগেইন। আর বাকি যেগুলো আছে
আরো দু একটা স্পেসিফিক পয়েন্ট আছে, এটা মুখস্থ করাটা অত এসেনশিয়াল না, বা যদি মনে রাখতে চাও, যে আমরা বলেছি যদি হার্ট ফেলিয়ার হয় কি হবে, ভেন্ট্রিকল ডাইলেট হবে। সো ডাইলেট কতটুকু হওয়া লাগবে বা কতটুকু হলে আমরা সিগনিফিকেন্ট ধরবো, সেটা হলো 55 মিলিমিটার। মানে হলো যদি ভেন্ট্রিকলের সাইজ মোর দেন 5.5 সেন্টিমিটারের বেশি হয়, দ্যাট ইন্ডিকেটস এ সিভিয়ার ডিজিজ। সেক্ষেত্রে আমাকে ভালভ রিপ্লেসমেন্ট করতে হবে। That's all. That is our aortic disease and also mitral regurgitation. Tricuspid and pulmonary disease খুবই simple. আমরা next দিন খুবই rapidly এটা review করে then we will move towards the infective endocarditis. Okay? আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ। ভালভ রিপ্লেসমেন্ট করলে এটা সাকসেস রেট কিরকম? সাকসেস ভালো, খুব ভালো। সাকসেস ইজ ভেরি গুড। যদি কখন রিপ্লেসমেন্ট করতে সেটা খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, যখন ধরো এলভি ইজেকশন ফ্র্যাকশন অনেক বেশি কমে গেছে, ধরো লাইক 20%, 15%, তাদের ক্ষেত্রে সাকসেস রেটটা একটু খারাপ। বাট যার ধরো ইজেকশন ফ্র্যাকশন 50% আছে, 45%, তাদের ক্ষেত্রে ধরো সাকসেস রেটটা বা প্রগনোসিস বেটার। সো যখনই সিমটম শুরু হয়ে যাবে, ডু দ্য রিপ্লেসমেন্ট অ্যাজ আর্লি এজ পসিবল। যত আর্লি করব তত বেশি ভালো ফলাফল পাবো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সালাম।